চায়না থেকে দুইটা শিপ, কার্গো বড় শিপ গোপনে এটা ইরানে পৌঁছেছে। এবং এই শিপ দুটা গোপনে কিভাবে পৌঁছালো, তারা অন্য নামে এসেছে, অন্য ভিন্ন জায়গায় যাবে, মানে তাদের ডেস্টিনেশন গন্তব্যস্থান অন্য ছিল। এইভাবে বিভিন্ন ভাবে ডিসিভ করে তাদের মনিটরিং সিস্টেমটা অফ করে স্যান্ডউইচ দিয়ে শেষ এরকম। পর্যায়ে থেকে চটপট পাবে। হ্যাঁ, আর 2 মিনিটে শেষ করছি আমি। তো বিভিন্ন ভাবে তারা ডিসিভ করে এই দুটা কেমিক্যাল ভর্তি দুইটা শিপ, অনেক বড় শিপ চায়না থেকে ইরানে পৌঁছেছে। এবং যে জিনিসটা পৌঁছেছে এইটা হলো মিসাইলের যে জ্বালানি, এইটার জন্য সব থেকে বেশি লাগে হলো এই বিষয়টা। এবং যেটা দিয়ে ইরান প্রায় 900 মিসাইল খুব দ্রুত তৈরি করে ফেলে দিতে পারবে। তার মানে ইরানের আরো 1 মাসের মিসাইলের মজুতটা হয়ে গেল। একই যে ভারত, ভারতের জনগণ বাংলাদেশের জনগণ, তারা কিন্তু মুখোমুখি না। ভারতের জনগণ বাংলাদেশের, এরা বন্ধু, আমরা ঐতিহাসিকগত ভাবে এটা। প্রবলেমটা হলো ভারতের সরকার, ওই যে বলে না দিল্লি, দিল্লিটা প্রবলেম, দিল্লির পলিসিটা হলো প্রবলেম। আর সেক্ষেত্রে ভারতকে বাংলাদেশের দরকার, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কাগজে কলমে প্রায় $25 বিলিয়ন, আর আনসিন গুলা যোগ করলে এটা $40 বিলিয়ন বেশি। এটা হলো মানে, তার মানে হলো প্রতি বছর ভারত বাংলাদেশের থেকে প্রায় $40 বিলিয়ন ইনকাম করে, বাংলাদেশের সবই থেকে, সিন আনসিন সব মেলায়। তো বাংলাদেশকেই ভারতকে সব থেকে বেশি দরকার। আর একটা কথাও আছে যে পশ্চিম বাংলা বেঁচেই থাকে বাংলাদেশের উপরে। তো এই ক্ষেত্রে আর একটা কথা আমি বলছি, যে বিএনপির প্রসঙ্গে যদি বলি, যে দেখেন বিএনপির একটা ডেফিনেশন আছে। বিএনপির ডেফিনেশনটা হলো শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমান যে বিএনপিটা করেছেন ওইটা হলো বিএনপির ডেফিনেশন। বিএনপির ডেফিনেশনটা হলো খালেদা জিয়া, আমাদের সকলের শ্রদ্ধেয় ম্যাডাম খালেদা জিয়া, উনি যে নীতিতে বিএনপি পরিচালনা করতেন ওইটাই হলো বিএনপির ডেফিনেশন। এবং উনি কিন্তু মাথা নত করেন নাই, উনি জনগণের মানে জনগণের দিকেই উনি তাকিয়েছেন, উনি কোনো দেশের দিকে তাকান নাই। আর দ্বিতীয়ত, এটা হলো আওয়ামী লীগের চরিত্র, যে তারা ভারতপন্থী দল, ভারতের স্বার্থ দেখে, এইটা একটা আওয়ামী লীগের সাথে যায়, এটা বিএনপির সাথে কখনো যায় না। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া, এটা ওনারা সবসময় জনগণের সাথেই ছিলেন। তো বিএনপি যদি আওয়ামী লীগের মতো করে ভারতের অনুগত হতে চায়, তাহলে বিএনপি ভুল করবে, আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই আওয়ামী লীগ 2.0 হয়ে যাবে। এবং আমি চাই না বিএনপি সেটা হবে। বিএনপি যেন পূর্বের মতো, যেভাবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া চালিয়েছেন, ওই নীতিতেই অটুট থাকে। এবং জনগণের, তার তার ক্ষমতার উৎস জনগণ, এটা যেন ফিল করে। এবার আমি এই যুদ্ধের প্রভাবের কথা যদি আসি, দেখেন এই যে যুদ্ধে, এই যে ইরান যুদ্ধে, বিশেষ করে তেলের বাজার এবং তেলের সাথে তো সবকিছু সম্পৃক্ত। তো এতে পৃথিবীর সব দেশেই কম বেশি ক্ষতি হবে। এক্ষেত্রে আপনি 4টা ক্যাটাগরির দেশ পাবেন, সমস্ত পৃথিবীর দেশকে আপনি 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। দেখবেন যে এই যুদ্ধের ফলে কিছু দেশের ক্ষতি হবে না, কিছু দেশের কিছু সাফার করবে, কিছু ক্ষতি হবে, কিছু দেশের অনেক ক্ষতি হবে, আবার কিছু দেশ এই যুদ্ধের ভেতরেও লাভ করবে। যেমন চায়না লাভ করছে, রাশিয়া লাভ করছে, এর লাভ করবে। এইখানেই ডিপেন্ড করে যে আপনার ফরেন পলিসি এবং আপনার ফরেন অ্যাফেয়ার্সটা যারা হ্যান্ডেল করে, আপনার কূটনীতিটা যারা হ্যান্ডেল করে, তারা, তাদের মুনশিয়ানাটা কোথায়, তাদের এক্সপার্টিসটা কোথায়। যেখানে একটু আগে স্যার বললেন, আমিও একমত, যে বাংলাদেশের 99% জনগণ যেখানে মুসলমান এবং ইরানকে সাপোর্ট করে, সেখানে ডিপ্লোমেসি ঠিক মতো কাজ করলে, আমাদের ডিপ্লোম্যাটিক মেশিনারি ইমানদারির সাথে কাজ করলে, আমাদের তেলবাহী জাহাজ হরমুজে আটকানোর কথা না। যেহেতু আমি এই যুদ্ধটা ফলো করি, আমি আমার ওই সেন্স থেকে বলছি। তো এ কারণেই বলছি যে আমরা, আর এখানেই হলো আমাদের ডিপ্লোমেসি এবং আমাদের সরকারের মুনশিয়ানা, তাদের এক্সপার্টিস। আর একই সাথে একটা প্রবলেম তো আছে, আমি সেনাবাহিনীর অফিসার, রিটায়ার্ড অফিসার, আমি ক্যান্টনমেন্টে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে তেল নিই। তো সেখানেও এখন ভয়াবহ লাইন। এবং গত কিছুদিন আগে আমি গত শুক্রবারে তেল নিলাম অনেক দীর্ঘ লাইনে, এবং আমাকে মাত্র 8 লিটার তেল দেওয়া হলো। তো আমি কেন এই প্রসঙ্গটা তুললাম, যে একটা প্রবলেম হলে সে প্রবলেমটা স্বীকার করতে হবে, সরকারকে স্বীকার করতে হবে যে না, এখন একটু তেলের ক্রাইসিস আছে, এবং স্বীকার করতে হবে, জনগণকে অনবোর্ড করে নিতে হবে, এবং বিরোধী দলগুলাকেও সাথে নিতে হবে, নিয়ে তারপরে এই এই সমস্যার মোকাবেলা করতে হবে। একই সাথে এইখানেই তো
এইখানেই তো আমাদের সরকারের সফলতাও তো এইখানে, তাদের এক্সপার্টিসটাও তো এইখানে। তারা এনশোর করবে যে ঠিক তারা যেভাবে প্ল্যান করেছে, যদি রেশনিং এর মাধ্যমে হোক সেভাবেও যেন তেল দেওয়া হয়, শৃঙ্খলার মাধ্যমে দেওয়া হয়, তেল যেন পাচার না হয়, কেউ যেন মজুতদারি না করে, কিংবা এইখানেই তো মানে গুড গভর্নেন্স এর কাজটাই তো এইটা। তো এই কারণে বলছি যে এরকম বেশি কথা না বলে সত্যি কথাটাই স্বীকার করে নিয়ে, যেটা অ্যাকচুয়াল পিকচার জনগণকে সাথে নিয়ে এবং সুশাসনের মাধ্যমে এটা অবশ্যই সুন্দরভাবে মোকাবেলা করা যায়। আর আমাদের ডিপ্লোমেসি এবং ফরেন অ্যাফেয়ার যারা হ্যান্ডেল করে তারা যদি এক্সপার্ট হয়, আমাদের দেশের তেলের জাহাজ থামবে না, এটা আমার ধারণা আর কি। তো এখন আমি আমার ওই পূর্বের ইরান ইস্যুতে চলে যাই। প্রথমত হলো যে ট্রাম্পের কোনো অপশন নাই যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করা ছাড়া। কারণ ট্রাম্পের অপশন নাই, কারণ আমেরিকাতে প্রচুর বিক্ষোভ হচ্ছে। আমেরিকার জনগণ এখন রাস্তায় ট্রাম্পের বিরুদ্ধে নামছে দুইটা ইস্যু নিয়ে। একটা হলো যে তারা ট্রাম্পকে চাচ্ছে না, তারা বলছে যে, আপনারা দেখেছেন যে তারা প্লাকার্ড নিচ্ছে মিছিলে, যে নো কিং, যে মানে আমরা এরকম একটা ডিক্টেটর টাইপের রাজা বাদশাহ আমরা চাচ্ছি না, আমরা জনগণের সরকার চেয়েছিলাম, বাট তুমি সেটা হও নাই। আর একই সাথে এটা সারা আমেরিকার লোকজন এখন বুঝে গেছে যে, আমি গতকালকে দেখছিলাম যে ট্রাম্পকে সমর্থন করে এই যুদ্ধে এই পার্সেন্টেজ কিছুদিন আগেও 17% ছিল, এখন 10%-এরও নিচে নেমে এসেছে। কোনো পত্রিকায় বলেছে মাত্র 6%। তো তারা বলছে যে এই মুহূর্তে এই, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি যে ট্রাম্প যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, এই ভাষণটাকে আমেরিকার জনগণ তারা এই ভাষণটাকে তারা একসেপ্ট করে নাই মন থেকে, এবং তারা নিজেরাই এই যুদ্ধের একটা ভার্ডিক দিয়ে দিছে, এই যুদ্ধের একটা রায় ঘোষণা করছে আমেরিকার জনগণ। এটা অনেকগুলো পত্রিকায় এসেছে। তিনটা কথা তারা বলেছে যে ট্রাম্পের উদ্দেশ্যে, যে ট্রাম্প এই যুদ্ধের মাধ্যমে তুমি তিনটা কাজ করেছো। এক নম্বর হলো, এই তোমার এই যুদ্ধের ফলে ইরান একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে আবির্ভাব হয়েছে। তোমার এই যুদ্ধের ফলে আপনার ন্যাটো প্রায় শেষ হয়ে যেতে চলেছে, এবং তোমার এই যুদ্ধের ফলে সম্পূর্ণ মিডিল ইস্টে আমেরিকার প্রভাব নিঃশেষ হতে চলেছে। এর সাথে ইউরোপের মিডিয়াতে আরো দুইটা কথা বলেছে, যেটা বলেছে যে একটা হলো যে ইরান প্রমাণ করতে পেরেছে যে তারা সারা বিশ্বের জন্য সাফারিংস যদি চায় করাতে পারে। মানে এই যুদ্ধে ইরান প্রমাণ করেছে যে তারা শুধু একা সাফার করবে না, তারা যদি চায় দে ক্যান ব্রিং সাফারিংস টু এভরিবডি, মানে ফর দি হোল ওয়ার্ল্ড। এবং একই সাথে আর একটা কথা যেটাও এসেছে যে মিডিল ইস্টের দেশগুলো এখন বিশ্বাস করে যে ইরান ইচ্ছা করলে সম্পূর্ণ মিডিল ইস্টের দেশগুলোর ভিতরে ডিস্টেবিলাইজ করে দিতে পারে, ইরানের ওই ক্যাপাবিলিটিটা আছে। তো এখন তো এই কারণেই ট্রাম্প হলো হ্যান্ডিক্যাপ, তাকে যুদ্ধ শেষ করতেই হবে, তার কোনো পথ নাই। তাই মানে আমেরিকাতে তার আসলে বাঁচার কোনো পথ নাই। এবং আপনারা জানেন যে এই যে যে ট্রাম্প প্রশাসনের, ট্রাম্পের যে ঘনিষ্ঠ অ্যাটর্নি জেনারেল এবং বাকি যেটা হোম সেক্রেটারি, কিংবা এদেরকে চলে যেতে হলো কেন, এদেরকে চলে যেতে হয়েছে মেন কারণ তিনটা বলেছে আমেরিকান পত্রিকাগুলো। যে প্রথমত তারা ট্রাম্পের ওই অ্যাপিস্ট্যান্ট ফাইলটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারে নাই। দ্বিতীয়ত ওই ইসরায়েলের লবিং অনুযায়ী, ওদের রিকমেন্ডেশন অনুযায়ী এই যে অভিবাসন নীতি যেটা আছে, যারা ট্রাম্পের বিরুদ্ধে তাদেরকে ঠিক মতো দমন পীড়ন করা যায় নাই। একই সাথে বিরোধী দল, বিরোধী মত, তাদের উপরে আরো নিষ্ঠুর হতে ট্রাম্প প্রশাসন বলেছিল, যে ওটা তারা পারে নাই। একই সাথে আমি যদি ইসরায়েলের দিকে তাকাই, আপনি আজকের ইসরায়েলের দিকে তাকালে আপনি দেখবেন এটা ইসরায়েলের দুইটা পত্রিকাতেও কিছু এসেছে। ওদের দি হারেটস একটা পত্রিকা আছে, আর একটা টাইমস অফ ইসরায়েল আছে, যেখানে আজকে ইসরায়েলের সব থেকে বড় ড্রোন কারখানা ইরান মিসাইল দিয়ে গুড়িয়ে দিয়েছে, অ্যারোসল, এই কোম্পানিটার নাম ছিল অ্যারোসল। এবং সেই কোম্পানির যে জিএম, তিনি হাই হাই করে বলছেন যে আমার কোম্পানির পুরাটা নিঃশেষ হয়ে গেছে। এই যুদ্ধ যখন শুরু হয় প্রথম সপ্তাহে, সারপ্রাইজিংলি ইসরায়েলের 94% মানুষ এই যুদ্ধের সাথে ছিল, এই নেতানিয়াহুর সাথে ছিল এবং এই যুদ্ধের পক্ষে ছিল। আজকে সেটা কমতে কমতে 40% এসে থেমেছে, যে মাত্র 40% লোক এই যুদ্ধটাকে সাপোর্ট করছে। এবং আপনারা আজকের পত্রিকা খুলে দেখবেন যে আজকে গতকালকে ইসরায়েলেও বিশাল আকারে বিক্ষোভ হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে, এবং 150 থেকে 200 মানুষকে পুলিশই গ্রেপ্তার করেছে।
মানে এই 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 প্রসেশন থেকে, যুদ্ধ বিরোধী। তো এখানে একই সাথে আজকের ইসরায়েলের খবর আমি বলছি যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেটা ড্রাফট করা হয়েছে ইসরায়েলি বাজেট। সেখানে মৌলিক খাতগুলা, শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের মৌলিক খাতের বাজেট অনেক কমিয়ে এই যুদ্ধের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং তারা জানে, এবং ইসরায়েলি সমালোচনা হচ্ছে এখানে, তারা জানে যে এই যে অতিরিক্ত এত অর্থ, এটা যাবে হলো কট্টরপন্থী ইহুদি গোষ্ঠী আছে, এটা তাদের পকেটে যাবে, এটা ইসরায়েলের ইসে আসবে না। একই সাথে ইসরায়েলের সেনা প্রধান, উনি লাগাতার বারবার দুঃখ প্রকাশ করেই যাচ্ছেন যে তার সেনাবাহিনী এই যুদ্ধটা আর নিতে পারছে না, তার সেনাবাহিনী ওভার স্ট্রেসড হয়ে গেছে এবং ব্রেকিং পয়েন্টে চলে গেছে, যে কোনো মুহূর্তে তার সেনাবাহিনীটা কলাপস করবে। এবং তার সেনাবাহিনী 4টা ফ্রন্টে যুদ্ধ করছে, গাজা, ওয়েস্ট ব্যাংক, আপনার লেবানন এবং সিরিয়া, এবং 3 দিক দিয়ে মিসাইল এবং ড্রোনের অ্যাটাক খাচ্ছে। পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে ইয়েমেন, আবার সামনে থেকে তো ইসরায়েল, এই ইরান তো আছেই। তো বলছে যে আমার আমার বাহিনীটা এখন একটা ব্রেকিং পয়েন্টে। নতুন করে ইসরায়েল আবার একটা নতুন নিয়ম করেছে, পার্লামেন্টে পাশ করেছে, যে কট্টরপন্থী ইহুদিদের একটা গ্রুপ আছে, এই গ্রুপ থেকে কেউ যুদ্ধে জয়েন করবে না। তো এই এই বিষয়টা নিয়েও ইসরায়েলে অনেক টানাপোড়েন চলছে যে এই কট্টরপন্থী ইহুদি কারা। ইহুদিদের ভিতরে 14% মানুষ আছে যাদেরকে আলট্রা অর্থোডক্স ইহুদি বলে। এই যে আলট্রা অর্থোডক্স ইহুদি, এরাই আপনার এই ইসরায়েলের সবকিছু কন্ট্রোল করে, ইসরায়েলের শাসন ব্যবস্থা, ইসরায়েলের সরকার, ইসরায়েলের পলিসি। এই আলট্রা অর্থোডক্স ইহুদি গ্রুপ এবং ওই যে ইসরায়েলি লবি, এরা দুইটা মিলেই সমস্ত ধরনের ডিসিশন নেয়। তো এই যে এদের ভিতরে এই যে একটা বড় টানাপোড়েন এখন শুরু হয়ে গেছে। বাট এখানে ভয়ের কথাটা হলো যে প্রথমত যে ইসরায়েল চাচ্ছে যে এই যুদ্ধটা আরো অনেক দিন চলুক। আমি গত সপ্তাহে এসেছে ওদের গোয়েন্দা সংস্থা মোসাদের যে প্রধান, তার একটা বক্তব্য এসেছে যে আহ, ইরানের রেজিম চেঞ্জ সম্ভব এবং তার জন্য 1 বছর সময় লাগবে। এবং সেখানে তারা আরো এই কথাটা বলেছে, যে এই কথাটা তো ইসরায়েলের 2টা পত্রিকাতেও এসেছে, হারেটসেও এসেছে, টাইমস অফ ইসরায়েলেও এসেছে, যে রেজিম চেঞ্জ ছাড়া ইরানের আমরা যা কিছু চাই সেটা কোনোভাবেই সম্ভব না। যেমন ইসরায়েল কি চায়, যে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক শক্তিধর না হয়, সেটা রেজিম চেঞ্জ না হলে হবে না। এই বর্তমান সরকার এটা করবেই, এই যে মোস্তফা খমিনির আন্ডারে বর্তমান যে সরকার আছে তারা পারমাণবিক শক্তি অর্জন করবেই। তো তার মানে রেজিম চেঞ্জ দরকার। ইসরায়েল চায় যে ইরানের মিসাইল ক্ষমতায়, ব্যালিস্টিক ক্ষমতা যেন অনেক রেস্ট্রিক্টেড হয়, এটার রিপ্রোডাকশন জন্য ইরান অনেক কমিয়ে দেয়। বলছে এটাও কখনো সম্ভব হবে না যদি না রেজিম চেঞ্জ হয়। এবং ইরানের যে প্রতিরক্ষা আয়োজন, তাদের আইআরজিসি এবং অন্যান্য, এটারও কোনো পরিবর্তন হবে না যদি কোনো না ভাবে রেজিম চেঞ্জ হয়। কারণ বলছে যে এই যুদ্ধে ইরানের যদি অনেক ক্ষতিও হয়ে যায়, বাট রেজিম চেঞ্জ না হলে ইরান আবার নতুন করে সেভাবে দাঁড়িয়ে যাবে। আপনারা হয়তো জানেন যে আজকে আজকে খবর এসেছে, এটা একটা ব্রিটিশ পত্রিকা দি টেলিগ্রাফ থেকে এসেছে, যে চায়না থেকে 2টা শিপ, কার্গো বড় শিপ গোপনে এটা ইরানে পৌঁছেছে। এবং এই শিপ 2টা গোপনে কিভাবে পৌঁছালো, তারা অন্য নামে এসেছে, অন্য ভিন্ন জায়গায় যাবে, মানে তাদের ডেস্টিনেশন, গন্তব্যস্থান অন্য ছিল। এইভাবে বিভিন্ন ভাবে ডিসিভ করে তাদের মনিটরিং সিস্টেমটা অফ করে দিয়ে এরকম। হ্যাঁ, আর 2 মিনিটে শেষ করছি আমি। তো বিভিন্ন ভাবে তারা ডিসিভ করে এই 2টা কেমিক্যাল ভর্তি 2টা শিপ, অনেক বড় শিপ চায়না থেকে ইরানে পৌঁছেছে। এবং যে জিনিসটা পৌঁছেছে এইটা হলো মিসাইলের যে জ্বালানি, এইটার জন্য সব থেকে বেশি লাগে হলো এই বিষয়টা। এবং যেটা দিয়ে ইরান প্রায় 900 মিসাইল খুব দ্রুত তৈরি করে ফেলে দিতে পারবে। তার মানে ইরানের আরো 1 মাসের মিসাইলের মজুতটা হয়ে গেল। একই সাথে আপনারা হয়তো আমেরিকান পত্রিকাতে এটা পাবেন যে আমেরিকা তার সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 2000 তাদের মিসাইল ক্লোজ করে এনে এই মিডিল ইস্ট এরিয়ায় সমাবেশ করার প্ল্যান করেছে। এবং তার সারা বিশ্বে অন্য সব জায়গায় মিলে তার অবশিষ্ট মিসাইল থাকবে মাত্র 450। তার মানে আমেরিকার অবস্থা এত ভয়াবহ। এবং আমেরিকার ডিফেন্স থেকে বলছে যে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ, কারণ আমাদের যে ক্যাপাবিলিটি, যারা মিসাইল তৈরি করে আমেরিকায়, তারা বছরে মাত্র 300 থেকে 350 মিসাইল তৈরি করতে পারে।
তো যে কারণেই আমরা প্রচন্ড পরিমাণে এই মিসাইল ঘাটতিতে আছি। তো এখন এই যুদ্ধটা এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে, শেষ হবে কিনা, এইটার একটা বড় জিনিস ডিপেন্ড করছে হলো নেতানিয়াহুর উপরে। কারণ হলো নেতানিয়া, আপনারা আজকের খবরে দেখলে যে নেতানিয়াহুর দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে যে মামলাটা চলছিল, এইটা নিয়েও ইসরায়েলে আজকে মিছিল হয়েছে, এইটার বিষয়েও আজকে মিছিল হয়েছে। এবং নেতানিয়াহু চাচ্ছে যে এই যুদ্ধটা যেন চলমান থাকে, কারণ এই যুদ্ধটা থেমে গেলেই যুদ্ধের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। তার দুর্নীতি এবং তার ঘুষের মামলাটা ওপেন হবে, এবং যুদ্ধ শেষ মানেই এই যুদ্ধে কি পেলাম আর কি হারালাম সেইটার হিসাব আসবে। এবং সেখানে অবশ্যই দেখা যাবে যে এই যুদ্ধের ফলে ইসরায়েল হারিয়েছে অনেক কিছু, তারা তেমন একটা কিছু পায় নাই, কারণ যুদ্ধের আগে ইসরায়েল অনেক ভালো ছিল। এবং এবং কিছুদিন পরে আবার নির্বাচন আছে, সেই নির্বাচনে নেতানিয়াহুর ভরাডুবি হবেই। এ কারণেই নেতানিয়াহু গভর্নমেন্ট চাচ্ছে যে কোনো ভাবে যেন এই যুদ্ধটাকে টেনে নিয়ে যাওয়া যায়, যাতে করে এই নির্বাচনটাও এই যুদ্ধের কাছাকাছি, এই যুদ্ধের সময় চলে আসে, এবং যুদ্ধকালীন প্রেসিডেন্ট হিসেবে সেজন্য একটা লিভারেজ পায়। একই সাথে আমেরিকাতেও সেই একই অবস্থা। তো এই কারণেই আমি বলছি যে এই যুদ্ধটা ইসরায়েল চাচ্ছে যে কোনো ভাবে আরো সামনের দিকে নিয়ে যেতে, এবং ইসরায়েল এটাও চাচ্ছে যে আমেরিকা যেন তাদের সাথে থাকে, কারণ আমেরিকাকে ছাড়া তো আর ইসরায়েল একা পারবে না। এবং ওই যে এবং আমেরিকা, ইসরায়েলের লবির ওই কনফিডেন্সটা আছে যে আমরা ময়দানে থাকলে আমরা আমেরিকাকে রাখতে পারবো। বাট এখন আবার আমেরিকাতেও এই বিষয়টা, আমেরিকার ট্রাম্পের প্রশাসন এবং আমেরিকার সাধারণ জনগণ, তারাও এই বিষয়টায় সোচ্চার। এবং গতকালকে আমি একটা আর্টিকেলে দেখলাম যে আমেরিকানরাও এখন বিশ্বাস করতে শুরু করেছে যে ভবিষ্যৎ আমেরিকার জন্য সব থেকে, ভবিষ্যৎ আমেরিকার যে ক্ষতি হবে তার জন্য সব থেকে দায়ী থাকবে হলো ইসরায়েল, এবং ইসরায়েলই ভবিষ্যৎ আমেরিকার ক্ষতির জন্য মানে সব থেকে একটা বড় কারণ। যে কারণে ইসরায়েল বিরোধী একটা মুভমেন্ট আমেরিকাতে তৈরি হয়েছে। এবং ট্রাম্প ব্যবসায়ী মানুষ, এই জন্য সবাই যেটা বলছেন যে এই ট্রাম্পকে এই যুদ্ধ থেকে পিছিয়ে আনার একটাই মাত্র পথ আছে, যেটা হলো যে এই বিশ্বের ইকোনমিক যে ক্ষতি, সার্বিক গ্লোবাল ইকোনমির যে ক্ষতি হচ্ছে, এই বিষয়টা এই ট্রাম্পকে বিবেচনা করে ট্রাম্পকে এই যুদ্ধটাকে নিয়ে আসবে। তবে ট্রাম্পের ক্ষেত্রেও সামনে দুইটা অপশন চলে আসবে, যে ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিকে সেভ করবে নাকি ইসরায়েলকে সেভ করবে। বাট এক্ষেত্রেও পণ্ডিতরা যেটা বলছেন যে এই মুহূর্তে আমেরিকাতে যে ধরনের প্রতিবাদ, টালমাটাল, এবং ট্রাম্প যে ধরনের অপোজিশন ফেস করছেন, তো তাকে এই যুদ্ধটা শেষ করতেই হবে। এবং আপনারা হয়তো জানেন, এটা পত্রপত্রিকাও এসেছে যে পৃথিবীর ইতিহাসের প্রথমবারের মতো আমেরিকানরা বলছে, আমেরিকার পণ্ডিতরা বলছে যে আমেরিকা পৃথিবীর ইতিহাসে এরকম একটা এলোমেলো, আগোছালো এবং কনফিউজ যুদ্ধ করছে, যে যুদ্ধটা আমেরিকার যুদ্ধ না, ইসরায়েলের যুদ্ধ যেটা আমেরিকা করছে, এবং যে যুদ্ধের জন্য আমেরিকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। একই সাথে একই সাথে আমেরিকার পত্রিকাতেও এটা এসেছে যে আমেরিকা সারা বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে, আমেরিকা তার সকল বন্ধু হারাচ্ছে। এবং আপনারা হয়তো শুনেছেন যে ইউরোপ, চায়না, ইউরোপের দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, তারা চায়নাকে নিয়ে, ইরানকে নিয়ে, জাপান, কোরিয়াকে নিয়ে তারা হরমুজ এবং অন্যান্য বিষয়ে নেগোসিয়েশনের জন্য প্রস্তাব দিয়েছে। তো এ কারণেই আমি আশা করছি যেটা, যে হ্যাঁ, আশা করছি যে এই যুদ্ধটা হয়তো এক সপ্তাহের ভিতরে টেম্পোরারিলি ট্রাম্প শেষ করবে, কারণ তাকে করতেই হবে। তবে ইসরায়েলের যে প্ল্যান আছে, আমার ধারণা এটা একটা বড় ধরনের পজ হবে, এবং ইসরায়েল এত সহজে এই যুদ্ধটাকে হজমও করবে না, এবং সে ঘুরে ফিরে এই যুদ্ধটাকে হয়তো সামনে আবার নিয়ে আসবে।